প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউট্রাল টাটা নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল অনুষ্ঠানে। আপনারা জানেন আজকে দেশের 139টি উপজেলায় নির্বাচন হয়েছে। জাতীয় সংসদের পর সবচেয়ে বড় নির্বাচন আসলে উপজেলা, এবং স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো এই উপজেলা। আজকের নির্বাচনের যদি একটা সংক্ষিপ্ত বলি, মানে প্রধান নির্বাচন কমিশনার বিকেলে যেই ব্রিফ করেছেন তাতে ওনার ধারণা ভোটার 30 থেকে 40% ভোটার ভোট দিতে গিয়েছিলেন, আর সহিংসতার আশঙ্কা ছিল, কিন্তু সবার কামনা যেটা সেটাই হয়েছে। সহিংসতা তেমন অত বড় সহিংসতার ঘটনা ঘটেনি। প্রধান নির্বাচন কমিশনের হিসাবটাই বলি, 34টি ঘটনায় 37 জনকে আটক করা হয়েছে, আর 10,399টি কেন্দ্রের মধ্যে আজকে ভোট হয়েছে, তার মধ্যে 2টি কেন্দ্র স্থগিত করতে হয়েছে। তার মানে নির্বাচন কমিশনের বিবেচনায় বেশ তারা ভালোভাবেই উতরে গেছেন। কিন্তু যদি মানে সাধারণ মানুষের বিবেচনায় যদি ধরি, 30 থেকে 40%, বিশেষ করে স্থানীয় সরকার ব্যবস্থায় ভোটারের হার অন্য নির্বাচনের চেয়ে একটু বেশি হয়, কারণ এই নির্বাচনে অনেকগুলো পদে নির্বাচন হয় এবং সবাই যার যার মতো করে ভোটারদের কেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। সে কারণে স্থানীয় সরকারে একটু ভোটের হার বেশি থাকে, কিন্তু এবার সেটাও নির্বাচন কমিশন অ্যাচিভ করতে পারেনি, যদিও সহিংসতা আশঙ্কার চেয়ে কম হয়েছে। তবে মূল যে ব্যাপারটি ছিল যে আওয়ামী লীগের সাথে আসলে আওয়ামী লীগের লড়াই হয়েছে, কারণ বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেয়নি, যদিও তাদের বেশ কিছু প্রার্থী বিভিন্ন জায়গায় দলের সিদ্ধান্ত উপেক্ষা করে মাঠে ছিলেন। তবে মূল লড়াইটা ছিল আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের। আরও নির্দিষ্ট করে বললে স্থানীয় এমপির সাথে তৃণমূলের, কারণ এমপি তার পছন্দের একজন প্রার্থী দিয়েছেন, সেটা হয়তো অনেক জায়গায় তৃণমূলের পছন্দ হয়নি, সে লড়াইটা আসলে সেখানে হয়েছে। সর্বশেষ যে ফলাফল আসছে তাতে দেখা গেছে বেশিরভাগ জায়গাতেই এমপি সমর্থিত প্রার্থীরাই জয় পেয়েছেন। যদিও নির্বাচন কমিশন বলছিল যে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমপি মন্ত্রীদের প্রভাব থেকে নির্বাচনকে মুক্ত রাখা, কিন্তু এটার কোনো আনুষ্ঠানিক হিসাব বলা যাবে না। কিন্তু ফলাফলের যে ধরন তাতে বোঝা যাচ্ছে যে আসলে এমপিদের প্রভাব থেকে পুরোপুরি নির্বাচনকে মুক্ত রাখা যায়নি। আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। আমাদের আজকে শিরোনাম স্থানীয় সরকার, এবং এটাও বলা যে স্থানীয় সরকারের মধ্যে উপজেলা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ধাপ। এমপিরা তো আইন প্রণয়ন করবেন, কিন্তু একদম মাঠ পর্যায়ে তৃণমূলে স্থানীয় মানুষের উন্নয়ন ভালোমন্দ দেখার দায়িত্বটা কিন্তু উপজেলা চেয়ারম্যানদেরই। তারা আসলে কতটা সেই দায়িত্ব পালন করতে পারেন, কাগজে কলমে তাদের দায়িত্ব কতটা আছে, আমলারা তাদের কতটা করতে দেন, স্থানীয় এমপি তাদেরকে কতটা করতে দেন, সেসব নিয়ে অনেক প্রশ্ন রয়ে যায়। আমরা আজকে এসব বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, এবং আছেন গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। কেমন হলো উপজেলা নির্বাচনের প্রথম ধাপ? 4 দফায় নির্বাচন হবে, আজকে প্রথম দফার ভোট গ্রহণ হলো। যেমনটা ভাবা গিয়েছিল অনেকটা সেরকমই হয়েছে, যে নির্বাচনে মানুষের আগ্রহ কম থাকবে। ভোটার টার্ন আউট তো সেটাই প্রমাণ করে। সকালের দিকে বলা হলো 7 থেকে 8, বিকালে 15 থেকে 20, দুপুরে 15 থেকে 20, এবং শেষে 30 থেকে 40 হয়ে গেল। এই যে 30 থেকে 40, অর্থাৎ এটা বিষয়টা এখন পর্যন্ত ফিক্সড হলো না, স্থির হলো মানে না। 30 থেকে 40 মিনিট একটা বড় গ্যাপ, এবং তাতে বোঝা গেল যে কিছু একটা গড়বড় আছে হিসাবের ভিতরে। মানুষের আগ্রহ ছিল না এই নির্বাচন নিয়ে, এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচনটা প্রথাগতভাবে আমাদের স্থানীয় মানুষের খুবই প্রাণের নির্বাচন। তাদের একেবারে নিকটজনরা সেখানে নির্বাচন করেন, ফলে তাদের খুবই আগ্রহ থাকে। কিন্তু যেহেতু একটি মাত্র দল নির্বাচন করছে, যদিও দলীয়ভাবে হচ্ছে না, এবং মানুষ জানে যে যাকেই ভোট দেয় না কেন সে একই দলেরই হচ্ছেন, অদলীয়ভাবে নির্বাচন হলে ফলে মানুষের সেভাবে কোনো আগ্রহ তৈরি হয় না। এর বাইরে যেটা হচ্ছে, আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ে কোন্দল, বিবাদ, বিষোদ্গার, বিদ্বেষ, এগুলো এই জায়গায় পৌঁছেছে যে সাধারণ মানুষ এখন নির্বাচন বিষয়টাকেই আসলে সেভাবে ভয় পায়, তাদের মনে শঙ্কা তৈরি হয়, না জানি কী হয়। এবং সেটা কিছুটা আওয়ামী লীগ নেতৃত্বও কিছুটা তৈরি করেছে। ভোটের আগে যেভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অনেকে মন্ত্রী স্বজনদের প্রভাবের কথা বলছিলেন, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন এই প্রভাব কিছুটা অন্তত দূর করতে পেরেছে, কিন্তু মানুষের মনে যে শঙ্কাটা ছিল সেটা দূর হয়নি। অর্থাৎ সামগ্রিকভাবে স্থানীয় সরকার নির্বাচন তার আকর্ষণ হারিয়েছে, সাধারণ মানুষের সাথে তার যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। মানুষ স্থানীয় সরকার প্রতিষ্ঠানটাকে এখন আর নিজের প্রতিষ্ঠান ভাবছে না, এবং এটা ক্রমেই প্রমাণিত হচ্ছে যে স্থানীয় সরকারটাও কেন্দ্রীয় শাসনের একটা সম্প্রসারিত রূপে পরিণত হচ্ছে, এবং এমপিরা স্থানীয় পর্যায়ে নির্বাচিত হয়ে
কেন্দ্রীয় হয়ে যাচ্ছে এবং কেন্দ্র থেকে গিয়ে প্রান্তে প্রভাব খাটানোর চেষ্টা করছেন মন্ত্রী এমপিরা। সুতরাং কেন্দ্র এবং প্রান্তের যে একটা পার্থক্য ছিল সেটা পুরোটাই কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে এবং যে কারণে এই স্থানীয় সরকার নির্বাচনটা আসলে আর স্থানীয় সরকার নির্বাচন নেই এবং এটা অনেকটা হয়ে গেছে গোষ্ঠী এবং টাকার খেলা। অনেকেই নিকটাত্মীয়, কিন্তু নিকটাত্মীয় দূরেও গোষ্ঠী আছে, দূরের আত্মীয় আছে, ফলে দেখবেন কোথাও কোথাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং তারা সব একই গোষ্ঠীর। কোথাও কোথাও দেখবেন যে কেউ কেউ প্রত্যাহার করে নিয়েছে, তারা চাপে প্রত্যাহার করে নিয়েছে এবং এটা ক্রমেই একটা নির্বাচন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে নির্বাচনটা মানুষ মনেই করছে না এই নির্বাচনের মাধ্যমে তার কোনো প্রতিনিধিত্ব থাকছে, তার কোনো ইনভলভমেন্ট থাকছে এবং এরা শেষ পর্যন্ত তার জন্য কিছু করবে। টিআইবির হিসাবে 70% ব্যবসায়ী এবং কোটিপতির সংখ্যা আপনি দেখেন, একজনের তো 4,500% সম্পদ বেড়েছে। সুতরাং ব্যবসা এবং রাজনীতি একে অপরের মধ্যে বিলীন হয়ে ব্যবসায়ীরা রাজনীতি করছেন, রাজনীতিকরা ব্যবসায়ী হয়ে উঠছেন এবং সামগ্রিকভাবে এই রাজনীতিটা সাধারণ মানুষের কাছ থেকে অনেক দূরে অবস্থান করছে। আমরা সাধারণ মানুষের পার্সপেক্টিভ থেকে যদি আলোচনাটা না করি তাহলেও তো এই নির্বাচন নিয়ে অনেক কথা বলা যাবে, কিন্তু আপনি যখন নির্বাচনী ব্যবস্থা, সাধারণ মানুষ, স্থানীয় সরকারের গুরুত্ব এসব নিয়ে কথা বলতে চাইবেন, তখন আসলে এটা আর সেই নির্বাচন নাই, সেই নির্বাচনের জায়গা এটি নাই। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব তোফায়েল আহমেদ। যেমনটি সৈয়দ ইশতিয়াক যে বলছিলেন যে মানুষ আর এই স্থানীয় সরকারের উপজেলা বা বিভিন্ন পর্যায়কে নিজের প্রতিষ্ঠান ভাবছে না, এটা তো একটা মানে শঙ্কার কথা। আমরা যে বিকেন্দ্রীকরণের কথা বলি, স্থানীয় সরকারের উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, নানা রকমের টায়ার আছে, সেটার মধ্যে সবচেয়ে বড় উপজেলা, কিন্তু সেইখানেই যদি মানুষ যদি নিজের মনে না করে তাহলে তারা কেন ভোট দিতে যাবে, কি প্রতিনিধি নির্বাচন করবে, কেন করবে, কার জন্য করবে? ধন্যবাদ। সৈয়দ ইশতিয়াক রাজা যা বলেছেন তার সাথে আমি পুরো একমত, এগুলো আমি রিপিট করতে চাই না, কারণ আমি এগুলো হয়তো আবার রিপিট করে অন্যভাবে বলতে পারি, কিন্তু রিপিটেশনের দরকার নেই। জনগণ যে উৎসাহ হারিয়েছে সেটা তো আছেই, কারণ এখন গ্র্যাজুয়ালি এটা, যেমন আজকে ইলেকশন হয়েছে, এটা কিন্তু আজকের বিষয় না, এটা একটা দীর্ঘ অতীত, প্রলম্বিতভাবে এটা ধারাবাহিকভাবে হয়ে আসছে। এখন যে রেজাল্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধারাবাহিক কতগুলো ঘটনার ফসল, কিন্তু আবার সামনে ওটার ফল তৈরি হবে। জি, একই রকম হবে। এই যে এখন ধরেন আমি যেটা খুব সংক্ষিপ্ত করে বলবো সেটা হচ্ছে রাজনীতি এবং নির্বাচন সাধারণ জনগণের যে দৈনন্দিন সমস্যা সেগুলোর সাথে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, কোনো প্রাসঙ্গিকতা নাই। কারণ আমি উপজেলার চেয়ারম্যান কে হলো না হলো তাতে কি আমার বিদ্যুতের দাম কমবে, তাতে কি আমার চালের দাম কমবে, তাতে কি আমার কৃষি উপকরণের দাম কমবে, তাতে কি আমার আইনশৃঙ্খলা, আমার যে কোনো একটা নিরাপত্তার অভাব, এগুলো কি গুছবে? এগুলোর সাথে কোনো প্রাসঙ্গিকতা, ইলেকশনে যে নেতৃত্ব আসবে তারা যে কিছু তার জন্য করবে, এরকম কোনো একটা সম্পর্ক কিন্তু মানুষ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এটা গেল মানুষের দিক থেকে, যেটা আমি রাজার সাথে, রাজা ভাইয়ের সাথে একমত, উনি এটা আগে অনেক লম্বা দীর্ঘ সময় ধরে বলেছেন। দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে উপজেলা পরিষদে যারা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান অতীতে ছিলেন তাদের প্রতিক্রিয়া কী? তাদের মধ্যে কিন্তু অনেকে কন্টেস্ট করেনি এবার। কারণটা হচ্ছে তারা ওখানে গিয়ে যে কিছু করতে পেরেছে তা না, যারা ওখানে গিয়ে কিছু করার চেষ্টা করেছে তারা বিশেষ কিছু করতে পারেনি। বহু রকমের বাধা আছে। প্রথমত হচ্ছে উপজেলা পরিষদ, এটার যে আইনগত কাঠামো এবং ভিত্তি, সেই হিসেবে যেটা কাজ করবে সে অবকাশটা অনেক সীমিত হয়ে গেছে। কারণ বারবার কিন্তু কিছুটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে, কিছুটা আইনের সংশোধন করে উপজেলা সিস্টেমটাকে কিন্তু আর ওইটা যে প্রথম যেটা শুরু হয়েছিল এরশাদের আমলে একটা ওইভাবে কিন্তু এটা নাই আর। যেমন ধরেন উপজেলা পরিষদে আগে উপজেলার এন্টায়ার অ্যামাউন্ট অফ মানি যেটা গভর্নমেন্ট থেকে যাবে, রেভিনিউ এবং ডেভেলপমেন্ট, এটা উপজেলার একটা ফান্ডে জমা হতো এবং ওই ফান্ড থেকে এটা খরচ করতেন। এবং একজন ফাইন্যান্স অফিসার ছিল উপজেলাতে, ফাইন্যান্স অফিসার ছিলেন একজন, ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং অফিসার। এরকম কোনো পজিশনও নাই ওখানে, কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের টাকা প্রত্যেক ডিপার্টমেন্টের অ্যাকাউন্টে থাকে, এটা কিন্তু কমন একটা কোনো ফান্ডে যাচ্ছে না। তাহলে ফান্ডের উপর উপজেলা পরিষদের কোনো নিয়ন্ত্রণ নেই। আচ্ছা, প্রশাসন যে লোকগুলো হস্তান্তরিত হওয়ার কথা ছিল, তারা যে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পরিষদের ডিরেকশনে কাজ করবেন, ওই জিনিসটা টোটালি উঠে গেছে। হ্যাঁ, উল্টো হয়ে গেছে। বরঞ্চ এখন মিটিং চালায় ইউএনও সাহেব, চেয়ারম্যান সাহেব বসে থাকেন, ভাইস চেয়ারম্যানরা দূরে থাকেন, ভাইস চেয়ারম্যানরা কোনো কপি টপিও পায় না। ওরা কোনো একটা চিঠির কপি পাবে সরকার থেকে, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউএনও, অন্যান্য সবার পরে কিন্তু তাদের কোনো মর্যাদাই নেই, তাদের কোনো একটা প্রটোকলে তারা কোথায় আসছেন উপজেলাতে এটা বোঝার উপায় নাই। তো
তো এইসব কারণে কিন্তু উপজেলাতে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও কিন্তু অনুৎসাহিত। তারাও এখন তাহলে তারা যাচ্ছে কেন কিছু লোক? যে রাজা ভাই যেটা বললেন, টিআইবির রিপোর্ট আসছে যে 18,000% বৃদ্ধি পেয়েছে। কোন এই যে কাপাসিয়ার চেয়ারম্যানের আত্মীয় বা ওনার স্ত্রী বোধহয়, হ্যাঁ, এরকম 10,000% হয়েছে, 4,000, 1,000, 2,000 এরকম হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখার বিষয়, এটা খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। এই টাকাটা কিন্তু উপজেলা পরিষদ থেকে তারা লোপাট করে নেই, কারণ উপজেলা পরিষদের এত বাজেট নাই, এত টাকা তাদের সিগনেচারে যাবে। তারা হয়তো পদ ব্যবহার করে অন্য কিছু করেছে। এরা হচ্ছে যে ইলেকশন করে আমার একটা ফেস ভ্যালু তৈরি হবে, আমি একটা সার্টিফিকেট পাবো, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান। এই নেতৃত্বের সার্টিফিকেটটা ধরে কিন্তু সে অনেক ব্যবসা করবে। এখানকার বালু, মাটি, পাথর, যেখানে যা আছে, নদী, খাল, কন্ট্রাক্ট, রাস্তার কাজ, অনেক কিছু আছে, এগুলো করবে, তদবির, এরকম। সুতরাং এইভাবে কিন্তু এটাকে পথটাকে ব্যবহার করা হচ্ছে। ব্যবসা, মূলত ব্যবসাগুলো কিন্তু সঠিক করতে যে ব্যবসা বস্তু বুঝি আমরা, এই রকম নেতারা কিন্তু সেই ব্যবসা করে না, কিন্তু স্পেকুলেটিভ ব্যবসা, কিন্তু অন্যরকম ব্যবসা এটা। তো এখন এই যে অবস্থাটা দাঁড়িয়েছে, এই অবস্থার মধ্যে সাধারণ মানুষ কেন আগ্রহ হবে এখানে ভোট দিতে যাওয়া বা একজনকে এই পদে দেওয়ার জন্য? তো এরকম অনেকগুলো বাই প্রোডাক্ট, মানে খারাপ দিক থেকে ওখানে সৃষ্টি হয়েছে, যেগুলোর কারণে কোনোটার সাথে জনগণের কোনো একটা সম্পৃক্ততার প্রশ্নই আসছে না। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে একজন নেতা, জননেতা কী সহায়তাটা করবেন? এখন উনি কিন্তু সহায়তার বদলে ওখানে কিন্তু ডিসসার্ভিসটা অনেক বেশি দিচ্ছেন। শিক্ষকদের অপমান করা থেকে আরম্ভ করে, দপ্তরে নিয়োগ থেকে আরম্ভ করে সবখানে কিন্তু হস্তক্ষেপ করছেন। প্রধান শিক্ষক বলেন, প্রিন্সিপাল বলেন, ওই এলাকাতে এরা কিন্তু খুবই অসহায় প্রাণী। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে। সেই জন্য বলছি যে নেতৃত্বের মধ্যে যে একটা সংস্কৃতি আমরা দেখছি, দূরে দাঁড়িয়ে দেখছি এবং মজা নিচ্ছি অনেকে, এইভাবে তো দেশটা কেমন করে চলবে ভবিষ্যতে? আমি যে শঙ্কার কথাটা প্রকাশ করতে চাই, আরও দু এক জায়গায় বলেছি এই কথাটা। আমাদের যারা বিভিন্ন দলের যারা সিনিয়র লিডারশিপ, যেমন এখন হায়দ্রাবাদ রণ হসপিটালে অত্যন্ত গুরুতর অসুস্থ, আমাদের প্রত্যেকটা পার্টির সিনিয়র, প্রথম সারির, দ্বিতীয় সারির, ইভেন তৃতীয় সারির নেতাদেরও কিন্তু অনেক বয়স হয়ে গেছে। এখন আমি খুব শঙ্কার মধ্যে আছি যে আগামী 5টা বছর পরে এই দেশের নেতৃত্ব কাদের হাতে যাবে। এটা যে কোনো পার্টি, যে কোনো দল ধরেন আপনি, কারণ দলকে তো দেশ চালাতে হবে। তো এই হিসাবে কিন্তু আমরা দলটাকে, রাজনীতিটাকে, পার্টিটাকে কিন্তু গড়ে তুলছি না। এটা কিন্তু একটা বিরাট শূন্যতা আমাদের সামনে আসছে। লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে তো এটা অনেক বেশি রকমের সত্য। যেমন ধরেন, আমি উপজেলা যখন প্রথম শুরু হয়, যখন কমিটি রিপোর্ট করে, আমেখান কমিটি, সেই কমিটির সাথে কাজ করেছি। সেই কমিটি যখন রিপোর্ট দেয়, সরকার যখন রিপোর্টটা নিল, এটা বাস্তবায়ন কীভাবে করবে, তখন আসাফুদ্দৌলা সাহেব ছিলেন কুমিল্লা একাডেমির ডিজি। আসাফুদ্দৌলা সাহেবকে দায়িত্ব দেওয়া হয়। আসাফুদ্দৌলা আমাদেরকে নিয়ে, ফ্যাকাল্টি মেম্বারদেরকে নিয়ে বাস্তবায়ন কীভাবে হবে একটা রিপোর্ট তৈরি করেছেন, অনেক খেটে। আমি সেই রিপোর্ট এনে কিন্তু সরাসরি হাতে জমা দিয়েছি। এখন আমার একজ্যাক্ট মনে আছে জিনিসটা। ঠিক যখন উপজেলা নির্বাচন হয়ে গেল, নির্বাচন হওয়ার পরে এরা কিন্তু চেয়ারে বসে নাই, তারকে কিন্তু ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরিয়েন্টেশনে। কুমিল্লা একাডেমিতে অর্ধেক, সারা দেশের বগুড়া একাডেমিতে অর্ধেক। কারণ তারা তো কিছুই জানে না আইন কানুন সম্পর্কে। মনে আছে জি, তাদেরকে 5 দিনের একটা ওরিয়েন্টেশন করা হয়েছিল কুমিল্লাতে এবং বগুড়াতে। তারপরে তারা কিন্তু চেয়ারে বসছেন। চেয়ারে বসার পরে এবার ছোটো ব্যাচ করে ট্রেনিং দেওয়া হয়েছে। এভাবে কিন্তু এটা গড়ে তোলা হয়েছিল, এবং কিছু কাজ হয়েছে, অকাজও হয়েছে। কারণ নির্বাচন যে হয়েছিল, নির্বাচনটা খুব সহিংস হয়েছিল নির্বাচন। কারণ প্রথম নির্বাচন তারা করতে পারেনি, কারণ এরশাদ সাহেবের এই উপজেলাকে আমাদের কোনো দল এটা গ্রহণ করেনি, কোনো রাজনৈতিক দল তখন সবাই বিরোধী গ্রহণ করেনি। তারা নির্বাচন বয়কট করেছে, উনি নির্বাচন করার চেষ্টা করেছেন, পারেন নাই। 85 সনের মে মাসে গিয়ে নির্বাচনটা করেছেন। কীভাবে করেছেন? তখন কিন্তু এই আজকের সিচুয়েশনটা দাঁড়িয়েছিল কিছুটা কীরকম, পার্টির গ্রাসরুট লেভেল এক ধরনের অবাধ্য হয়ে গেছে দলের কথা না শুনেই তারা কিন্তু ইলেকশনে নির্বাচন করেছে, এবং সবাই শেষ পর্যন্ত গিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেছে। শুধু অফিসিয়ালি ইলেকশন করেছিল জাসদ রব, তারা পেয়েছিল 5-7টা আসন, কিন্তু আওয়ামী লীগের প্রায় 26% লোক নির্বাচিত হয়েছিল। ইভেন ট্রেনিংয়ে যে এসছেন তারা বিভিন্ন উপজেলা থেকে, আসার সময় তারা কিন্তু সাথে গানম্যান নিয়ে আসছে, ভয়ে শঙ্কায়। হ্যাঁ, এবং আমরা যখন ট্রেনিং ক্লাসে তাদেরকে কথা বলছি, তারা বলছে আমাকে এইসব দরকার নেই বোঝানোর, আমাকে বুঝান পুলিশকে কীভাবে কন্ট্রোল করবো, কারণ তার মামলা আছে অনেকগুলো। তো এইরকম একটা সিচুয়েশনটা আস্তে আস্তে কিন্তু স্টেবিলাইজ করেছিল। কিন্তু
অসুবিধাজনক হচ্ছে 91-এ বিএনপি এসে এটা বাতিল করে দিল, বাতিল করে। কোনো কথা না শুনেই জাস্ট বাতিল। জি, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আপনার এই জায়গা থেকে আমরা আবার ফিরবো। একজন দর্শক ফোনে আছেন, ফোনটি নিয়ে একটা বিরতিতে যাই। প্রিয় দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওহাব মন্ডল বলছিলাম। জি, জনাব ওয়াহাব মন্ডল বলেন। আমি ডক্টর তোফায়েল আহমেদ, জি বলেন। তুফাইল আহমেদ স্যারের কাছে প্রশ্ন রাখতে চাই যে স্যার অত্যন্ত জ্ঞান সম্পূর্ণ বক্তব্য রাখলেন স্থানীয় সরকার উপলক্ষে, কিন্তু আমার প্রশ্নটা ওনাকে ধন্যবাদ জানাই এই বক্তব্যের জন্য। বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় সরকারের লয় কি হয় এটা উনি সম্পূর্ণ যে উনি এখনো ওনার জ্ঞানের মধ্যে রাখছেন, এর জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। তো আমার প্রশ্ন ওনার কাছে এইটা যে বর্তমান প্রেক্ষাপটে যে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনটা হলো, অতীতে আমরা জানতাম যে পেশি শক্তি দ্বারা নির্বাচন কেন্দ্র দখল এবং ভোট ছিনতাই করা হতো, কিন্তু এখন আমরা দেখছি আমলারা যারা ভোটের কাজে নিয়োজিত থাকেন, প্রিজাইডিং অফিসার যদি ভোট কারচুপির সাথে জড়িত থাকেন, প্রার্থীর পক্ষে কাজ করেন, তাহলে আমাদের দেশের এই নির্বাচন যে উৎসব মুখর ছিল, এই নির্বাচনটা আস্তে আস্তে বিলুপ্তির দিকে যাবে কিনা এবং এই ব্যাপারে আপনি সংশয় প্রকাশ করেন জি, কিনা? জনাব ওয়াহাব মন্ডল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা বিরতির পরে উত্তরটি জানার চেষ্টা করব। ছোট্ট বিরতিতে ফিরে আসছি। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। কথা বলছিলাম স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে, যেটি আজকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ হয়েছে। ভোটের হার প্রধান নির্বাচন কমিশনের দাবি অনুযায়ী 30 থেকে 40%। জনাব ডক্টর তোফায়েল আহমেদ, আপনার কাছে ফিরছি আবার। বিরতির আগে রাজবাড়ী থেকে ওয়াহাব মন্ডল একটি প্রশ্ন করেছিলেন যে আপনি যেমনটি বলছিলেন যে এরশাদ আমলে প্রথম উপজেলা নির্বাচনে ব্যাপক সহিংসতা হয়েছিল এবং বিভিন্ন সময় আমরা দেখছি স্থানীয় সরকারে সহিংসতা হয়। এবার সব ভালো যে ওই অর্থে তেমন সহিংসতা হয়নি, কিন্তু ওয়াহাব মন্ডলের যেটি প্রশ্ন যে আগে ধরেন ভোট কেন্দ্র ছিনতে হতো, ভোটার ব্যালট ছিনতে হতো ইত্যাদি, কিন্তু এখন যদি প্রিজাইডিং অফিসাররাই যদি কোনো প্রার্থীর পক্ষে কাজ করেন, তাইলে তার ওই অর্থে ছিনতাইয়ের দরকার নাই। মানে এখন তো সেই জায়গাটা একটু যদি ওনার প্রশ্নের উত্তরটা দেন, তারপরে আমি একটু রেজাবের কাছে যাব। এটা একটা ঘটনা আপনাকে বলি। আমি কোনো একটা ইলেকশনে, জেলার কথা বলবো না কারণ তাহলে আইডেন্টিফাই হয়ে যাবে, গিয়েছিলাম। গিয়ে এই প্রসেসটা বোঝার চেষ্টা করলাম 3 দিন আগে থেকে, এবং যারা প্রিজাইডিং পোলিং হচ্ছেন তারা আমার কিছু পরিচিত মানুষজন আছে বিভিন্ন ইনস্টিটিউশনে, তাদের সাথে আলাপ করলাম। ওরা আমাকে বলল যে কারা পোলিং প্রিজাইডিং হবে এটা কিন্তু বিশেষ কোনো একটা ক্যান্ডিডেট ঠিক করে দিয়েছে, কারণ এই লোকগুলো পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয় নর্মালি, সুতরাং এরাই হবে। কিন্তু পোস্টিংটা কোন কোন সেন্টারটা তার নিজের দখলের সেন্টার, ওখানে কারে পোস্টিং দিবে, তার বিপক্ষের যে স্ট্রং ক্যান্ডিডেট তার জায়গায় কারে দিবে, এগুলো ঠিক করে দিয়েছে এরা। ওখানে শক্ত হবে, এখানে নরম হবে। তাহলে এই জাতীয় জিনিসগুলো করার জন্য স্কোপটা কোত্থেকে আসে? এই স্কোপটা লোকালি কিন্তু ক্রিয়েট করা আছে। ইলেকশন কমিশন ঢাকা বসে এটা জানেন কি না, কারণ এইখানে এই সরিষার মধ্যে ভূত এইভাবে ঢুকেছে। কিন্তু এই লোকগুলোকে কিন্তু কোনো ক্যান্ডিডেট ইনফ্লুয়েন্স করে অ্যাপয়েন্ট করেছে এবং তার জায়গায় পোস্টিং দিয়েছে এবং তাকে দিয়ে এই কাজ করিয়েছে। কিন্তু আমি এটা না দেখেই বলছি, কারণ আমি এটা বেশ কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে একটা ইলেকশনে গিয়ে এটা সরাসরি বুঝেছি এবং তাদের কাছ থেকে নিয়েছি। যে প্রিজাইডিং অফিসার আমাকে বললো আমাকে দিয়েছে কোথায় জানেন স্যার? আমাকে দিয়েছে অপোজিশন ক্যান্ডিডেটের বাড়ির জায়গাতে, কারণ জানা যায় আমি সত্যিকারভাবে ইলেকশন করতে চাইবো, তাহলে ওখানে ভোটটা কম হবে, জন্য আমাকে ওখানে দিয়েছে। কিন্তু অন্যদেরকে এরকম করে করে তাদের নিজেদের সেন্টারে দিয়ে দিয়েছে, তাতে করে তারা যা আসে তাই ভোট নিয়ে নেয়। তো এই জিনিসগুলো ঘটছে এখানে। প্রিজাইডিং অফিসারদের ইনভলভমেন্টের এইবার দেখা গেল এখানে কিন্তু ওই জাতীয় জিনিস থাকতে পারে বলে আমার ধারণা। ওয়াহাব মন্ডলের প্রশ্নের থ্রুকে আমার বলার আছে। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু ইশতিয়াকরে যাই আপনার কাছে। দুইটা বিষয়, যেমনটি ডক্টর তোফায়েল আহমেদ শুরুতে বলছিলেন যে মানে এই যে আমরা নির্বাচন একটা খেলা হলো, কিন্তু যারা নির্বাচিত হলেন, আমি ধরে নিলাম যে নির্বাচন সব ফেয়ার হয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু যারা নির্বাচিত হলেন তারা তো শেষ পর্যন্ত ওই যে ইউএনএ তো আসলে উপজেলা তো চালান, ফলে এই নির্বাচিত হয়ে উপজেলা চেয়ারম্যানের লাভটা কি? 1 নম্বর। 2 নম্বর হলো যে
নির্বাচনী ব্যবস্থাটা তো আমলারাই নিয়ন্ত্রণ করেন আসলে, ফলে আমলারাই যদি নির্বাচনের আগে এবং পরে পুরো ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করেন, তাহলে আর এই জনপ্রতিনিধিদের এই গালভরা নির্বাচন, গালভরা নাম, এগুলোতে লাভ কি দিলে? খুবই যৌক্তিক প্রশ্ন। দেখেন, রাজনৈতিক নেতৃত্বের দুর্বলতা কারণে আমরা দেখতে পাচ্ছি যে আমলাতন্ত্র ভয়ঙ্করভাবে পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করছে, এবং সেটা এমন একটা জায়গায় পৌঁছেছে, এটা উপজেলা না কিন্তু শুধু, কোনো সংসদ সদস্য কিন্তু তার এলাকায় কোনো পাত্তা পান না জেলা প্রশাসক কিংবা ইউনিয়নের কাছে। আমি কয়েকটি জেলায় গিয়েছি, আমি প্রেস কাউন্সিলের মেম্বার হিসেবে, এবং আমি দেখেছি যে সেখানে এমপিরা আসলো, জেলা প্রশাসক মিটিংয়ে আসেন না এবং তাকে জন্য কোনো জবাবদিহি করতে না। মন্ত্রীদের সাথে নিয়ে গিয়েও দেখেছি জেলা প্রশাসকরা আসেন না। ফলে এটা তারা মনেই করেন না তাদের করে কি তারা একজন প্রতিনিধিকে পাঠিয়ে দেন, ক্ষুদ্র ম্যাজিস্ট্রেট ছোটোখাটো তাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। উপজেলা পর্যায়ে এটা তো আরও বেশি, কারণ এখন উপজেলাগুলো পুরোই নিয়ন্ত্রণ করছে উপজেলা নির্বাহী কর্মকর্তারা। যেন বৃষ্টি যে আপনাকে একটু থামাচ্ছি, একটু টেকনিক্যাল কারণে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে, একটু কারিগরি সমস্যা আছে। আমরা বিরতির পরে আবার আপনার কাছেই ফিরবো, এই জায়গাতেই ফিরবো। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরছি আলোচনায়। প্রিয় দর্শক, ফিরে এলাম আলোচনায়। জনাব ইশতিয়াক রাজা, আপনাকে থামিয়ে দিয়েছিলাম একটু কারিগরি সমস্যার কারণে, আপনি যেখানে মানে থামিয়ে দিয়েছিলাম সেখান থেকে, যে এই যে আমলাদের প্রভাব, সর্বগ্রাসী প্রভাব, সেটা নিয়ে বলছিলেন। আমলাদের এই সর্বগ্রাসী প্রভাবটা তৈরি করেছে রাজনৈতিক নেতৃত্ব, এবং তাদেরকে আসলে সরকার বানিয়ে ফেলেছে, নিজেরা সরকারই হয়েছে, কিন্তু সরকারটা কিন্তু আমলাতন্ত্র। এবং এটা করেছে আসলে যেহেতু সিস্টেমের মধ্যে গলদ ঢুকেছে, নির্বাচন ব্যবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার অনেক কলুষিত হয়েছে, সেটা টিকে রাখার দায়িত্ব শেষ পর্যন্ত গিয়ে আমলাতন্ত্রের হাতে পড়েছে, এবং আমলাতন্ত্রই আসলে নির্বাচনটা এখন করছে। উপজেলা পর্যায়ে আপনার যে প্রশ্নটা, যে তারপরেও কেন এই নির্বাচন নিয়ে এত আগ্রহ, একটা বড় আগ্রহের জায়গা এই যে উপজেলা নির্বাহী কর্মকর্তারা পুরো উপজেলা প্রশাসন নিয়ন্ত্রণ করলেও উপজেলার চেয়ারম্যানের একটা রাজনৈতিক প্রভাব থাকে অন্তত দলের ভিতরে, যে তিনি উপজেলার চেয়ারম্যান, এবং দল যেহেতু এলাকার ব্যবসা বাণিজ্য অর্থকরীর জায়গাটা নিয়ন্ত্রণ করে, তিনি একটা প্রায়োরিটি পান। শুধু তাই না, একটা গোষ্ঠীতন্ত্র কাজ করে এখানে। যিনি এমপি হয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এমপি মন্ত্রীদের এলাকায় তাদেরই কাছের লোকজন, স্বজন অথবা নিকটাত্মীয় কিংবা তার গোষ্ঠী অথবা তার পছন্দের লোকেরা উপজেলা পর্যায়ে বা পৌরসভা পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, এবং এটা একটা পুরো গোষ্ঠী হিসেবে কাজ করছে। এবং সেই কারণে পুরো এলাকার নিয়ন্ত্রণ। আমি তো একটা কথা বলি যে আওয়ামী লীগ 4 মেয়াদে ক্ষমতায় আছে, বিএনপি যেহেতু ক্ষমতায় নাই, রাজনীতিতে নাই, ফলে আওয়ামী লীগ নিজে প্রতিপক্ষ, ফলে আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক চর্চা কমে গেছে, ক্ষমতা চর্চা এবং আধিপত্য চর্চা বাড়ছে। সুতরাং ইউএনও যতই প্রভাব বিস্তার করুক, তার একটা ক্ষমতা প্রদর্শিত হোক, দেখবেন একটা এলাকায় গেলে, আমি পরশুদিন নবীনগর উপজেলা থেকে এসেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তা একটা বিশাল গাড়ি নিয়ে ঘুরছেন, তার সাথে 8-10টা আনসার ঘুরছে, উপজেলা চেয়ারম্যানের কিন্তু কেউ নেই। উপজেলা ভাইস চেয়ারম্যান আর মহিলা চেয়ারম্যানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে, পাত্তাই নেই। পৌরসভার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু এটা তারা মেনে নিচ্ছেন, কারণ জানেন যে কেন্দ্রীয় জায়গা থেকে এই কথাটা বলা হয়েছে যে তোমরা ওদেরকে প্রভু মানো, প্রশাসনের লোকদেরকে প্রভু মানো, কারণ দেশটা প্রশাসনেরই হয়ে গেছে, প্রশাসনের লোকজন দেশটার মালিক হয়েছে, জনগণ যেই জায়গায় ছিল সেখানে আছে। এই লোকগুলো নির্বাচন করছে, মরিয়া হয়ে নির্বাচন করছে, কারণ হলো তাদের ক্ষমতা চর্চা দরকার, আধিপত্য চর্চা দরকার, কোথাও না হোক অন্তত দলের ভিতরে তার একটা অবস্থান দরকার, সেটার কারণে তারা এটা করছে। সেটাই। জনাব ইশতিয়াক রাজা, আপনাকে ধন্যবাদ। ডক্টর তোফায়েল আহমেদ, যেমনটি ইশতিয়াক রাজা বলছিলেন যে একটা গোষ্ঠীতন্ত্রের কথা, যে এমপি শুধু এমপি নির্বাচিত হন, তারপরে তিনি তার স্ত্রী, সন্তান, শ্যালক, ভাগিনা, ভাতিজা ইত্যাদি তো আছেই, অথবা হয় আত্মীয় অথবা তার নিজের বলয়ের লোক। এবং এটা নিয়ে আমি শুরুতে যেমনটি বলছিলাম যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সাথে আওয়ামী লীগের তৃণমূলের একটা বিভেদ তৈরি হয়েছে উপজেলা নির্বাচনের কেন্দ্র করে, কারণ যেহেতু দলীয় প্রতীক নেই, ফলে সবারই নির্বাচন করার সুবিধা আছে, ফলে এমপি তার পছন্দের প্রার্থী দিচ্ছেন, আবার তৃণমূল থেকে আরেকজন দাঁড়াচ্ছেন। এই আওয়ামী লীগের এই লড়াইটা কিন্তু আছে। কিন্তু এমপিদের এত আগ্রহ কেন যে এই পুরো স্থানীয় সরকার ব্যবস্থাটাকেও মানে কুক্ষিগত রাখার, নিজের কাছে রাখার? লাভটা কোথায়? এটা শুধু এখন না, এটা ঐতিহাসিকভাবেই
সত্য, এরশাদ যখন উপজেলা করেন তখন কিন্তু পার্লামেন্ট ছিল না। যে মুহূর্তে এরশাদ তো লেজিটিমেসির একটা উপায় হিসেবে কিন্তু উপজেলা করেছিল, তার পাওয়ার লেজিটিমেসির একটা জনসম্পৃক্ততার একটা করে তৈরি করেছেন। এটা করতে পরে যখন পুরোপুরি রাজনীতি করবেন তখন পার্লামেন্ট করেছেন। পার্লামেন্ট হয়ে যাওয়ার পরেই কিন্তু উপজেলার ধস নামা শুরু হয়েছে। তখন কিন্তু আস্তে আস্তে এরশাদ যে ক্ষমতা আগে দিয়েছিল সে ক্ষমতা আস্তে আস্তে কমে দিতে শুরু করলো, কারণ পার্লামেন্ট বসেই প্রথমে এমপি সাহেবরা কিন্তু উপজেলার বিরুদ্ধে কথা বলেছেন। সেরকম এমপিরা কোনো সময় চায় না যে এলাকায় তার একটা প্রতিদ্বন্দ্বী হয়ে যাক। তো এটার ব্যাপারটা হচ্ছে উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং এমপির কনস্টিটুয়েন্সি কিন্তু মোরাললেস একই। কোনো জায়গায় দুইটা থানাতে আলাদা আলাদা দুইটা থানা আছে, সব জায়গায় কিন্তু দুইটা থানা না, এক থানাতে এক উপজেলাতেই কিন্তু একটা এমপি একটা উপজেলা চেয়ারম্যান। এক্সেপশন আছে, কারণ 300 এমপি সিট আর উপজেলা তো 400 অধিক, প্রায় 500। কোথাও কোথাও দুইটা উপজেলা নিয়ে একটা নির্বাচনী আসন আছে। সুতরাং এই এমপিরা থ্রেটেন ফিল করে যদি উপজেলা চেয়ারম্যান অন্য কেউ হয়। আবার উপজেলা চেয়ারম্যানরাও কিন্তু উপজেলা চেয়ারম্যানটাকে তারা এটাকে একটা আমার কাজের ক্ষেত্র তৈরি করেন না, উনি মনে করেন যে আমাকে পার্লামেন্টে যেতে হবে। 2009 সনে তো ইলেকশন হলো থার্ড টাইম এই গভর্নমেন্ট, আওয়ামী লীগ এসে প্রথম ইলেকশন দিলেন। বিএনপি যেটা বন্ধ করে দিয়েছিল 91 সনে, সেটা 17-18 বছর বন্ধ থাকার পরে আওয়ামী লীগ আবার পুনরায় চালু করলেন 2009 সনে। 2009 সনে চালু হওয়ার পরে 2009 সনে যারা ইলেকশনে জয়লাভ করলেন তাদের থেকে কিন্তু 30-32 জন উপজেলা চেয়ারম্যান কিন্তু এমপি হলো 2014-তে। তারা কিন্তু পরিষদে গিয়ে কিন্তু সংসদে গিয়ে জাতীয় সংসদে গিয়ে কিন্তু উপজেলা পরিষদের পক্ষে একটা কথাও বলেননি। এটা একদম ঐতিহাসিকভাবে এমপিরা কিন্তু উপজেলা চেয়ারম্যানকে পছন্দ করছেন না। এখানে এক ধরনের একটা পলিটিক্যাল অঙ্ক আছে, সেটা রাজনীতিবিদদের না বোঝার কথা না। এটা আমি অনেকবার বলেছি যে লোকাল গভর্নমেন্টাল লিডারদেরকে এত বড় একটা করার প্রয়োজন নাই। আপনি ডাইরেক্ট চেয়ারম্যান ইলেকশন করার কোনো প্রয়োজন নাই, ডাইরেক্ট চেয়ারম্যান মেয়র এটা করার কোনো প্রয়োজন নাই। এটা তাদেরকে ইনফ্লেট করা হয়, শুধু ইনফ্লেট করে তারা কিন্তু আসলে লোকাল থাকে না তখন আর। সেই জন্য যেমন ভারতে এবং এই যে ইংল্যান্ডে ইলেকশন হলো, ব্রিটেনে ইলেকশন যে হলো, এবার যে কনজারভেটিভের 10 নামলো, লেবার অনেক বেশি গেইন করলো, লিবারেল পার্টি অনেক গেইন করলো, সেই ইলেকশানে কিন্তু কাউন্সিল ইলেকশন, হ্যাঁ কোনো জায়গায় মেয়র ইলেকশন হয়েছে। তাতে করে হয় কি, তারা লোকাল গভর্নমেন্ট সাইজে থাকে। এখন যখন আপনি চেয়ারম্যান এবং এমপির কনস্টিটিউয়েন্সি এক করে দিয়েছেন, সংঘাত তো হবেই। আপনি যদি উপজেলাটাকে 30টা একটা ইউনিয়নকে কেন্দ্রীকরণের বদলে সবাই কেন্দ্রীভূত হতে চায়, একটা উপজেলাতে ধরেন 10টা ইউনিয়ন আছে, 10টা ইউনিয়নে প্রত্যেকটা ইউনিয়নে 3টা করে আসন থাকতো উপজেলার, 3টা সদস্য, একটা মহিলার 2টা পুরুষের। তাহলে 30 জন লোক নির্বাচিত হয়ে উপজেলায় আসতেন, এই 30 জন থেকে একজন চেয়ারম্যান হতেন। তখন কিন্তু ওখানে পজিশনে থাকতো, যারা মেজরিটি পায় তারা কিন্তু ওখানে গিয়ে চেয়ারম্যান হতেন। ওই পলিটিক্যাল পার্টির যে সিম্বল দেওয়া ছিল, সিম্বলটা যদি থাকতো তাহলে কাউন্সিল দিয়ে ইলেকশন হলে কিন্তু ওই জিনিসটা হতো। তখন এমপির প্রতিদ্বন্দ্বী হতো না কিন্তু সে, কারণ তার তো একটা কাউন্সিলর থেকে উনি চেয়ারম্যান হয়েছেন ইনডাইরেক্ট ইলেকশনে, সে কিন্তু এমপির প্রতিদ্বন্দ্বী হতো না। তাহলে কিন্তু ওই পলিটিক্যালি একটা সুস্থ আবহাওয়া কিন্তু এটা বিরাজ করতো। কিন্তু এখন আমরা কিন্তু চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমপি 3 জনের কনস্টিটুয়েন্সি কিন্তু সমান, অনেক থানাতে, অনেক উপজেলাতে 3 জনকে একই কনস্টিটুয়েন্সি। সেই জন্য ইভেন ভাইস চেয়ারম্যানরাও মনে করছেন আমি তো চেয়ারম্যানের সমান ভোট পেয়েছি, সমান কনস্টিটুয়েন্সি হয়েছে, আমি চেয়ারম্যান হব সামনে, চেয়ারম্যান মনে করে সে সামনে এমপি হবেন। হ্যাঁ, এই যে অবস্থাটা, এটা হতো না যদি আমরা লোকাল গভর্নমেন্টের সাইজের মধ্যে রাখতাম। শুধু কাউন্সিল ইলেকশন করে ইনডাইরেক্টলি চেয়ারম্যান করে এটাকে পার্লামেন্টারি সিস্টেমে যদি নিয়ে আসতাম, তাহলে কিন্তু সিস্টেমটা কিন্তু অন্যরকম হতো, কিন্তু এতে করে ডেভেলপ হয়ে আসতো। আচ্ছা, আরেকটু আমি বলি, 2009 সালে যখন নতুন সরকার এই আওয়ামী লীগ সরকার উপজেলা বানালো, তখন কিন্তু আমার সুযোগ হয়েছিল, প্রথম লোকাল গভর্নমেন্ট কমিশনে ছিলাম, ওটা বাতিল হয়ে গেল। তারপরে নতুন গভর্নমেন্ট আসলেন, তারা বাতিল করলেন। যাই হোক, তখন আমি ইউএনডিপিতে যোগদান করেছিলাম, ইউএনডিপি আমাকে নিয়েছিল। আমি তখন ইউএনডিপির কনভিন্স করেছিলাম যে উপজেলার উপর একটা প্রজেক্ট করেন। উপজেলাতে কেউ প্রজেক্ট করতে চায় না, কারণ উপজেলা খুব হট এরিয়া, এটা দিলে হাত পুড়ে যাবে। ইউনিয়ন নিয়ে সবাই চায়, ইউনিয়ন নিয়ে বহু প্রজেক্ট, উপজেলাতে কেউ প্রজেক্ট করতে চায় না, জেলাতে কেউ প্রজেক্ট করে না। এখনও কোনো জেলাতে কোনো প্রজেক্ট নেই, কারো কিন্তু কোনো সাপোর্ট নেই। বহু কষ্টে ইউএনডিপি, সুইজারল্যান্ড গভর্নমেন্ট এবং এই দুইটাকে রাজি করানো হলো, তারা টাকা দিল কিছু। আমরা উপজেলার প্রজেক্ট করে 2009 সনের যে উপজেলা হলো, তাদের নির্বাচন সাথে তার প্রশিক্ষণ দেওয়া, একাধিক প্রশিক্ষণ,
এবং তাদের সাথে প্রশিক্ষণ দেওয়া না, শুধু প্রশিক্ষণে কিছু কর্ম পরিকল্পনা করে দিয়ে সেগুলো ফলো আপ করা, এবং আমরা আস্তে আস্তে প্ল্যান করানো শুরু করলাম তাদেরকে দিয়ে, ফাইন্যান্স শেখানো শুরু করলাম, কারণ টাকা তো হ্যান্ডেল করতে হবে। এগুলো করে কিন্তু 2009 থেকে 14 সনের যে উপজেলা পরিষদ, এরা কিন্তু আস্তে আস্তে স্টেবল হচ্ছিল, কিন্তু 14 সনের ইলেকশনে এসে আবার বন্ডল হয়ে গেল সব। সুতরাং উপজেলাটাই কিন্তু একটা খুব আনফর্চুনেট একটা প্রতিষ্ঠান, কারণ এরশাদ সাহেব করেছিল তার লেজিটিমেসির জন্য, কোনো একটা স্থিতিশীলতা কখনোই পায়নি এটা। এখন এসে এটা নতুনভাবে, তবে এখন আমি যেটা বলতে চাই, শেষ পর্যন্ত আমরা এই ইলেকশনের পোস্টমর্টম করে কোনো লাভ হবে না। ইলেকশন এরকমই হবে, কিন্তু কেউ না কেউ নির্বাচিত হবেন, চেয়ারম্যান হবেন। আমি চাই যে এটা একটু কাজ করার জন্য, অফিসিয়ালি ফাংশনাল করার জন্য যা যা করার, এগুলোতে একটু মনোযোগ দিই আমরা। 2024 সনে যদি ইলেকশনটা হয়ে যায়, যদি তাদেরকে এখন থেকে যদি একটু সরকারের প্ল্যান থাকে, আমার লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রির প্ল্যান থাকে, তাহলে কিন্তু এদেরকে কিন্তু একটা সঠিক দিকে প্রবাহিত করা যাবে। এবং মনিটরিং সিস্টেমটাকে জোরদার করলে, তাদেরকে যদি একটা সাপোর্ট দেওয়া হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু একটা স্থিতিশীলতা অবস্থার দিকে, সেটা নিয়ে হয়তো পরবর্তী সময় একটু আলোচনা করতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শেষ বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরবো, আশা করি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, ফিরিলাম আলোচনায়। কথা বলছিলাম আজকে যে উপজেলা নির্বাচন হয়েছে সেটিকে ঘিরে। আলোচনাটা আসলে স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে, যেটি আসলে কার্যকর হতে পারত, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেটিকে ঠিক সেভাবে কার্যকর করতে পারেননি বা করতে চাননি। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, যেমনটি বিরতির আগে ডক্টর তোফায়েল আহমেদ বলছিলেন, এই যে মানে এমপিরা যে উপজেলার উপর যে প্রভাবটা খাটানোর চেষ্টা করেন, কিন্তু এমপিদের তো দায়িত্ব হলো তারা আইন প্রণয়ন করবেন সংসদে, অনেক তাদের কাগজে কলমে তাদের অবস্থানটা অনেক উঁচুতে, কিন্তু ওনারা আইন প্রণয়ন জাতীয় কেন্দ্রীয় সরকারে অবস্থান রাখার চেয়ে স্থানীয়ভাবে গিয়ে কালভার্ট, গমের ভাগ ইত্যাদি ইত্যাদিতে, তার মানে তারা ওনাদের মর্যাদাটা যেই আসনে ওনারা নিজেরা নিজেদের নিচে নামিয়ে এনে সেইখানে গিয়ে উপজেলা চেয়ারম্যানকে পক্ষে রাখতে হবে, ভাই হইতে হবে, ভাগিনা হইতে হবে, গমের ভাগ বাটোয়ারা, রাস্তাঘাট, কালভার্ট এইসব নিয়ে করেন। মানে কেন করেন? তাদের তো মর্যাদাটা আসলে উপর, তারা কি নিজেদের মর্যাদাটা বুঝতে পারে না, নাকি এখানে অন্য কোনো ব্যাপার আছে? সামগ্রিকভাবে মানুষের মাঝে একটা ধারণাই তৈরি হয়ে গেছে এখন, মানুষ জানেই না যে একজন সংসদ সদস্য আসলে দিন শেষে আইন প্রণেতা। মানুষ মনে করে সংসদ সদস্য তাদের এলাকায় কালভার্ট করবে, ব্রিজ করবে, তাদের জন্য নানা কর্মকাণ্ড করবে, এই করবে সে করবে, এবং সেই ধারণার কাছে এমপিরা নিজেরা নিজেদেরকে সঁপে দিয়েছে। আমি বলি কি যে এমপিরা আসলে এলাকার ঠিকাদারে পরিণত হয়েছে, তারা আসলে আইন প্রণেতা নয়, এবং তারা এটার মধ্যেই মজা পায় বেশি। কোথাও কালভার্ট করা, তাতে নিজের লাভ হয়, নিজের লোকের লাভ হয়, তার ব্যবসা বাণিজ্য হয়, মানুষ বলবে যে ভোট দিছে কাজ করছে, ভোট দিছে কাজ করেছে, এবং এই ধারণাটা পাকাপোক্ত করে ফেলা হয়েছে। আইন প্রণয়নে ওদের বিন্দুমতো আগ্রহ নেই। আমি বেশ কয়েকটা সেশনে উপস্থিত থেকে দেখেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হচ্ছে, কোনো আলোচনা হচ্ছে না, কোনো বিতর্ক হচ্ছে না, কোনো চুলচেরা বিশ্লেষণ হচ্ছে না, সংসদ সদস্যরা কোনো পার্টিসিপেটই করছেন না। এমপিরা হয়ে গেছেন হা না সৈনিক। স্পিকার যেখানে সরকারি দলের লোকজনদেরকে আইন পাশের পক্ষে হা বলতে বলবে হা বলবে, যেখানে না বলা দরকার বলবে না, না কন্টেন্টে কি আছে কিচ্ছু জানে, তারা কিছু পড়েও না, জানেও না, এবং নিজেদের ভূমিকা সম্পর্কেও অবগত নন। এবং বেশিরভাগ এমপির সাথে যদি আপনি কথা বলেন, তারা মনেই করে না যে তারা আইন প্রণেতা। তারা বলবে আমি জনগণের জন্য কাজ করছি। দেখবেন বক্তৃতাগুলো দেখবেন তাদের, তারা এলাকার সমস্যা নিয়ে কথা বলছে, অবশ্যই এলাকার সমস্যা নিয়ে বলবে, কিন্তু এই পর্যায়ে এসে তারা যে দেশের ধরেন একটা ডিজিটাল নিরাপত্তা আইন পাশ হতে মাত্র 2 মিনিট লাগলো, একটা আইন পাশ হতে 2 মিনিট লাগে, এরকম একটা গুরুত্বপূর্ণ আইন, তার ফলাফল বাংলাদেশকে কি ভয়ঙ্করভাবে দিতে হয়েছে। সড়ক পরিবহন আইন সংসদে হা বলেছে, বাইরে এসে বলছে এটা আইন মানি না। জিজ্ঞাসা করলাম কেন মানেন না, এর মধ্যে অনেক খারাপ দিক আছে। আপনি যে সংসদে হা বললেন তখন হা বলতে হয়েছে। হ্যাঁ, এই হলো অবস্থা এমপিদের। তো এরা হয়ে গেছে হা অথবা না সৈনিক। আরেকটা হলো সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে এরা তো এক একজন দলীয় সেই ঝুঁকিটাও থাকে। হ্যাঁ, এরা দলের বিরুদ্ধে কিছু বলতে পারে না, আইনের পক্ষে বলতে পারে না, কিন্তু 70 অনুচ্ছেদ মেনেও যে বিরোধিতা করা যায়, গঠনমূলক সমালোচনা করা যায়, সেটা কিন্তু তারা করছেন না। দেখেন একজন ব্যারিস্টার সুমন, তিনি অনেক কথা বলছেন, কিন্তু আমার কেন জানে মনে হয় তিনিও সংসদ সদস্যের মর্যাদা আত্মস্থ করতে পারছেন কিনা। তিনিও হেঁটে হেঁটে দুদকে চলে গেলেন বেনজির আহমেদের বিষয়টা নিয়ে,
কিন্তু সংসদে উত্থাপন করলেন না, সংসদে বিতর্ক হলো না, তিনি একটা মোশন আনলেন না, একটা প্রাইভেট মেম্বার্স বিল আনলেন না। তো এগুলো একটা যে প্রাইভেট মেম্বার্স ডে আছে সেটা সম্পর্কে আসলে অনেকের আসলে ধারণাই কেউ নেই। জানেও না। বৃহস্পতিবার দিনটা ছিল আমাদের সময়, আমি জানি না এখন কি আছে। হ্যাঁ হ্যাঁ, খুব এখনো বৃহস্পতিবার আছে। প্রাইভেট মেম্বার কিন্তু সরকারি দলের এমপি মানে মন্ত্রিসভার বাইরে সবাই প্রাইভেট মেম্বার্স। একটা বিষয় কেউ তুলে না প্রাইভেট মেম্বার্স ডেতে। সংসদটা সম্পূর্ণ অকার্যকর হয়ে গেছে। এখানে কোনো জাতীয় বিষয়, জনগণের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয় না। সংসদ সদস্যরা, আমি আবারও বলি, দুঃখজনকভাবে তারা কাগজে কলমে আইন প্রণেতা, বাস্তবে তারা এলাকার ঠিকাদার, এলাকার আধিপত্য বিস্তারকারী মানুষ। জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর তোফায়েল আহমেদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে, আপনাকে দিয়ে অনুষ্ঠানটা আমরা শেষ করি। যে এই যে আপনি যে আলোচনাটি করলেন যে স্থানীয় সরকারটা কার্যকর করা যাচ্ছে না, মানে আপনি কিছু পরামর্শ দিয়েছেন, মানে এই পুরো ব্যবস্থাটাকে, মানে স্থানীয় সরকার কাগজে কলমে খুব সুন্দর, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, ধাপ ধাপ সব ঠিক আছে, কিন্তু বাস্তবে কিছু নাই। কোনো কি উপায় আছে আমাদের এই পুরো সিস্টেমটাকে আবার ঢেলে সাজানোর? উপায় আছে, অনেক উপায় আছে। কথা হচ্ছে নীতি ঠিক হবে যদি নিয়ত ঠিক হয়। আমি কথাটা ধার করলাম এ থেকে, কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী থেকে। প্রিয়াঙ্কা গান্ধীর গতকালকে একটা বক্তৃতা শুনলাম, খুব সুন্দর বক্তৃতা দিল। বলতে নিয়ত ঠিক না থাকলে নীতি ঠিক হয় না। এখন যদি আমার নিয়ত থাকে যে আমি এগুলোকে এম্পাওয়ার করব, ঠিক করব, তাহলে এটা করা সম্ভব। এটা 6 মাসের মধ্যে করা সম্ভব, 6 মাস সময় লাগবে। এখন আমি পরামর্শ দেব, ইলেকশন তো হচ্ছে, আমি ইলেকশনের আর এটার পোস্টমর্টম করে লাভ নেই, রাজনীতির পোস্টমর্টম করে লাভ নেই। ইলেকশন তো আলটিমেটলি আগামীকাল, আজকে তারা ইলেকশন হয়ে গেছে, 150 জনের মতো ইলেকশন হয়ে চেয়ারম্যান হয়ে গেলেন, তারা তো বসবেন। দয়া করে একটা কাজ আমাদের মন্ত্রণালয় করবেন কিনা জানি না, কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো রেডি আছে, শুধুমাত্র কিছু রিসোর্স পার্সন, যেমন ধরো ইলেকশন, উপজেলা পরিষদ যে প্রথম যারা চেয়ারম্যান হয়েছিল তারা কেউ বেঁচে নাই এখন, বেশিরভাগ ওই উপজেলার সাথে যারা কাজ করেছিলেন তখন এই অফিসাররাও বেঁচে নাই। যারা প্রফেশনালরা কাজ করেছিল এই আমার মতো 2-4 জন আছে, আমি তখন জুনিয়র লোক ছিলাম বলে এত বেঁচে আছি এখনো। বেশিরভাগ লোক আপনি আরো দীর্ঘজীবী হন, আমরা বেশিরভাগ লোক নাই। কিন্তু যারা আমরা আছি, আমাদের তো মেমোরি লাইনে আছে, এই যে কী হয়েছিল, কখন কী হইলো, কখন কীভাবে সংশোধন করা হলো। তো আমাদেরকে যদি কাজে লাগানো হয়, আমি কিন্তু ভলান্টিয়ার করবো এটা। কিন্তু এখন এই যে চেয়ারম্যানগুলো ইলেকশন হওয়ার পরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তাদেরকে অন্তত প্রথমেই চেয়ারে বসার আগে 3 দিনের একটা ওরিয়েন্টেশন দেন। তারা বসুন, হ্যাঁ তারা বসুন, বসার পর তাদেরকে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটু স্পেশালাইজ ট্রেনিং দিতে হবে। কারণ তারা হচ্ছে পলিটিশিয়ান, তারা কিন্তু এক্সিকিউটিভ ট্রেনিং তার নাই, তারা কিন্তু এক্সিকিউটিভ না। আপনি অফিসারদেরকে অবহেলা করতে পারবেন না, অফিসার আপনার দরকার, ইউএনওকে দরকার আছে, কিন্তু ইউএনওকে ইউএনওর রোলে ভূমিকায় থাকতে হবে। ইউএনও চেয়ারম্যানের ভূমিকা পালন করতে পারবেন না, চেয়ারম্যান আবার ইউএনওর ভূমিকা পালন করতে পারবেন না, চেয়ারম্যান আবার অনেক সময় ইউএনওর ভূমিকা পালন করতে চান। মানে যার যার দায়িত্বটা তাকে, হ্যাঁ, এটা চেয়ারম্যানদেরকে, ভাইস চেয়ারম্যানদেরকে বুঝাতে হবে যে ওনার পদটা কী, ইউএনওর কাজটা কী, এবং অন্যান্য অফিসাররা আছে তাদের কাজটা কী। কারণ ওখানে 18 জন অফিসার, 18 বা 19 জন অফিসার, ন্যস্ত অফিসার আছেন ইনক্লুডিং ইউএনও। আর তাছাড়াও আরও 17-18 জন অফিসার আছেন যারা ন্যস্ত না কিন্তু উপজেলায় কাজ করেন। আরও দপ্তর আছে উপজেলায়, যেমন ধর একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, স্বাস্থ্য কমপ্লেক্সটা কিন্তু উপজেলা পরিষদের ন্যস্ত। এই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কী হচ্ছে, এটা উপজেলা পরিষদের তো এখতিয়ারের মধ্যে। তো তারা কি এটা ম্যানেজ করতে পারছেন না। তো এইগুলো কিন্তু তাদেরকে একটু ওরিয়েন্ট করা দরকার আছে। ওরিয়েন্ট করার পরে যেটা হবে, যখন কাজ শুরু করবে, মন্ত্রণালয়, ডিভিশনাল কমিশনার অফিস, ডেপুটি কমিশনার অফিসে স্পেসিফিক লোক আছে। যেমন ডিভিশনাল কমিশনার অফিসে ডাইরেক্টর লোকাল গভর্নমেন্ট আছে, একজন পজিশন আছে একটা, তার কিন্তু গাড়ি ঘোড়া সব কিছু আছে, যাওয়া আসার, ওদেরকে আইনত হেল্প করার, আইন বুঝিয়ে দেওয়ার, মনিটর করার, এগুলো। ডিস্ট্রিক্ট অফিসেও কিন্তু একজন ডেপুটি ডাইরেক্টর লোকাল গভর্নমেন্ট আছে। এদেরকে কিন্তু সক্রিয় করা দরকার আছে, নটদের কন্ট্রোল করার জন্য না, সাপোর্ট করার জন্য। সাপোর্ট করতে হবে তো, অফিসারদের এই সাপোর্টটা দরকার আছে। কারণ একজন অফিসার যদি কথা না শুনে চেয়ারম্যানের, কার কাছে কমপ্লেন করবে? এই ডাইরেক্টর লোকাল গভর্নমেন্ট কিন্তু এই কথাটা শুনতে হবে যে এই কারণে এখানে হচ্ছে না। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ বলি, আমাদের চেয়ারম্যানরা বুঝে না বুঝে আমরা এসিআর লিখতে হবে অফিসারদের। এসিআর চেয়েছেন, এসিআরটা লেখাটা খুব কঠিন কাজ, এসিআর এত সহজ না। এসিআর লেখার জন্য আপনার ট্রেনিং লাগে, প্রশিক্ষণ লাগে, আপনাকে তার কাজ বুঝতে হবে। সেই জন্য সরকার যেটা করেছিল আমি মনে করি না এটা অন্যায়। সরকার বলছে আপনারা এপিআর লেখেন, অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট, আর একজন অফিসার, তার উপরস্থ অফিসার তার এসিআর লিখবে, দুইটা একসাথে হয়ে কিন্তু তার ফাইনাল এসিআর হবে, তাহলে তার প্রমোশন ডিমোশন এর উপর নির্ভর করে। কিন্তু দুঃখের বিষয়, আমরা ট্রেনিং দিয়েছি, বুঝিয়ে দিয়েছি, 2009-এর কথা বলছি, 9 থেকে 14 সনের সময়টা একজনের চেয়ারম্যানকে দিয়ে এপিআর লাগাইতে পারিনি। এপিআর লিখবে না, লেখে না। কেন লেখেন না?
আনপপুলার হওয়ার ভয় আছে, মানে কাগজ কলম নিয়ে বসতে হবে, পড়তে হবে, এটা করতে রাজি না। আচ্ছা, এই যে বানালাম ম্যানুয়াল ট্যানুয়াল বানানো হয়েছে না, ম্যানুয়ালগুলো এই যে আপনারা কষ্ট করে বানিয়েছেন সেটাই স্যার। না বানানো না, শুধু এগুলো প্রশিক্ষণ দিয়েছি, দিয়ে টিয়ে আবার এগুলো ছাপিয়ে মিনিস্ট্রি হেল্প করেছে। আশরাফ সাহেবকে অনেক স্মরণ করি এখনও, তখন উনি মন্ত্রী ছিলেন, আশরাফ সাহেব হেল্প করেছেন। এটা পাঠিয়ে দেওয়া হলো উপজেলায় উপজেলায়। তা আমি এখানে এক উপজেলায় গেলাম, ঢাকার পাশের উপজেলার নাম বলবো না, গিয়ে বললাম যে ভাই ম্যানুয়ালগুলো যে আপনার কাছে পাঠালাম, এগুলো কি আপনারা কথা ছিল যে আপনারা ডিসকাস করবেন বসে মিটিংয়ে এই বিশেষ জিনিসগুলো করবো। আমাদের ম্যানুয়াল তো পাইনি। আমি কিন্তু চিঠিটা নিয়ে গেছি, যে চিঠিটা দিয়েছি, ম্যানুয়ালটা দিয়েছি, আমি বললাম এই যে এটা না পান নাই মানে কি। তখন রুমে খুঁজে সিএর রুমে দেখা গেল যে এটা পরে আছে, হ্যাঁ এখনো বাক্সবন্দি হ্যাঁ, খোলেনি। বাক্সবন্ধে পরে আছে। তখন বাইর করলাম, দিলাম টিলাম। এই এখন এই পড়াশোনা একটু শেষ করতে হবে আজকে। উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হলে তাদেরকে কিছু পড়াশোনা করতে হবে, কারণ আপনি এতদিন টেবিলের ওই পাশে ছিলেন, খালি চাই বলতেন, এখন কিন্তু আপনি টেবিলের এই পাশে আসছেন, কিছু দিতে হবে, দিতে গেলে কিন্তু জিনিসটা জানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। জি জি, Thank you. আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চাই যে স্থানীয় সরকার ব্যবস্থাটা কার্যকর হোক, শুধু নামকাওয়াস্তে একটা নির্বাচন দিয়ে আসলে খুব বেশি লাভ হবে না কারোই। ভালো থাকবেন সবাই।